আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথমেটিক্স আয়োজিত যেভাবে ক্র্যাশ করছে। আজকে ক্লাস আমাদের বিজনেস কমিউনিকেশন ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তো আজকে ক্লাসে আমরা একটা ক্লাসে পুরো সাবজেক্টটা শেষ করব এবং খুব সুন্দরভাবে শেষ করব। আজকে ক্লাসে শেষ হওয়ার মাধ্যমে আমাদের পুরো কোর্সটাই শেষ হয়ে যাচ্ছে। তো আমরা পুরো কোর্সে আমরা একসাথে ছিলাম। তো আমিও লাকি আপনাদেরকে পেয়ে ক্লাসে, এবং আপনারাও আমি মনে করি যে অনেক লাকি যে আপনারা এমন একটা প্ল্যাটফর্মে আসছেন, যে প্ল্যাটফর্মে আসার কারণে আপনার ব্যাংকিং ডিপ্লোমার যে পরীক্ষাটা, আপনার ব্যাংকিং ডিপ্লোমার যে জার্নিটা, এটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে। আপনি অলরেডি বুঝে গেছেন যে এখানে আপনার পড়াগুলো অতটা এখন হিজিবিজি মনে হচ্ছে না, অতটা কঠিন মনে হচ্ছে না, অনেকটা গোছানো মনে হচ্ছে। আপনি অনেকগুলো ক্লাস করছেন, আপনি নোটটা পড়তেছেন, এবং স্লাইড গুলো তো অনেক রিচ। আমি আমার ক্লাসের কোয়ালিটি নিয়ে হয়তো আমি কথা বলতে পারবো না, বাট আমি স্লাইড গুলো নিয়ে, নোটগুলো নিয়ে আমি খুবই কনফিডেন্ট। আমাদের স্লাইড গুলো এবং নোট গুলো কিন্তু খুবই রিচ, এবং এই স্লাইড গুলাতে কোনো আপনি কোথাও স্পেলিং মিস্টেক পাবেন না, কোথাও কোনো গ্রামাটিক্যাল মিস্টেক পাবেন না, এবং কোথাও কোনো খুঁত নাই আর কি। প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা জিনিস একেবারে টু দা পয়েন্টে এক্স্যাক্টলি ওই কথাটা বলা হয়েছে, যেটা আপনার জন্য অনেক সহজ হয়ে গেছে জিনিসটা। আপনার আপনার এই যে ব্যাংকিং ডিপ্লোমার পরীক্ষার যে প্রিপারেশনটা এবং আপনার যে জার্নিটা, এটা অনেকটা সহজ হয়ে গেছে এই কারণে। দেখেন আসলে আমরা তো অনেকভাবেই পড়তে পারি, অনেকভাবে পরীক্ষা পাশ করতে পারি, বাট আমরা যেভাবে আগাচ্ছেন, আপনারা যেভাবে আগাচ্ছেন, আমিও তো ফিল করি, তাই না? আমিও ফিল করি যে আপনারা যেভাবে আগাচ্ছেন, আপনারা যেভাবে প্রিপারেশনটা নিচ্ছেন, এর চেয়ে বেটার আর হয় না। এর চেয়ে বেস্ট আর হয় না। সো আশা করি আপনারা আপনারা সবাই ওইভাবে আগাচ্ছেন, সমান তালে আগাচ্ছেন। আমরা কিন্তু সমানভাবে যাব, হ্যাঁ, সমানভাবে যাব। সবাই আমরা ক্লাসগুলো করবো, রেকর্ডিং ক্লাসগুলো শুনবো, স্লাইড গুলো পড়বো, নোটগুলো পড়বো। কেউ বাদ যাবে না। আমরা আমরা যারা ম্যাথমেটিক্স সেন্টারের সাথে আছেন, যারা ক্লাস করতেছেন, যারা নোট বই পড়তেছেন, ক্লাস করতেছেন না, সবাই আমরা সবাই একবারে পাশ করব, এবং পাশ করার পরে সবাই আমরা ফেসবুকে শেয়ার করবো যে ম্যাথমেটিক্স সেন্টারে আমার গ্রুপে অথবা আমার ফেসবুকে বা অথবা আপনার আইডিতে আপনি অবশ্যই একটু হলেও লিখবেন যে আমি ম্যাথমেটিক্স সেন্টারের সাথে ছিলাম, আমরা প্রিপারেশন নিয়েছিলাম, আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, আমরা সব সাবজেক্ট পাস করবো, ইনশাল্লাহ পাস করছি। হ্যাঁ। সো আমরা ক্লাসে ফিরে যাই আমাদের। তো আমাদের বিজনেস কমিউনিকেশন ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের আজকে আমাদের যদিও এই ক্লাসটা হলো আমাদের 13তম ক্লাস আমাদের এই কোর্সের। সো আমরা এই ক্লাসের মাধ্যমে এই সাবজেক্টটা শেষ করব। সো সো আমরা আজকের ক্লাসে বিজনেস কমিউনিকেশন ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের আজকের মডিউল এ তে আমরা এখানে শিখবো থিওরি এন্ড প্রসেস অফ কমিউনিকেশন। আমরা এখানে কমিউনিকেশনের ফান্ডামেন্টাল জিনিসটা দেখার চেষ্টা করব। আন্ডারস্ট্যান্ডিং দ্য কমিউনিকেশন, আমরা বিজনেস কমিউনিকেশন পড়তেছি, তাই না? বিজনেস কমিউনিকেশন ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন পড়তেছি। সো আমি বিজনেস কমিউনিকেশন যেহেতু পড়তেছি, সাবজেক্টের শুরুতে আমার কোশ্চেনটা হলো আসলে কমিউনিকেশনটা কি, এটার ডেফিনিশনটা কি। হ্যাঁ। সো এটা আমাকে শিখতে হবে, এটা পরীক্ষা কিন্তু আসতেই পারে। সো কমিউনিকেশনটা কি? এটা একটা হলো আমার এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, থট অথবা আইডিয়া। আমি এটা হলো আমার আমার একটা এক্সচেঞ্জ। আমি আমি কি করতেছি? আমি ইনফরমেশন এক্সচেঞ্জ করতেছি, আমার আইডিয়াটা শেয়ার করতেছি, আমার চিন্তা ভাবনাটা শেয়ার করতেছি। কিসের মাধ্যমে? থ্রু ভেরিয়াস মেথড। আমি হয়তো বারবারই শেয়ার করতেছি, আমার বসের সাথে হয়তো আমি শেয়ার করতেছি যে আমরা যদি এই প্রসেসে আগাই আমার ব্রাঞ্চটা প্রফিটে যাবে, অথবা আমি রিটেন, আমি লিখিতভাবে আমি হয়তো শেয়ার করতেছি। সো আমি হয়তো প্রেজেন্টেশনের মাধ্যমে ডিজিটালি শেয়ার করতেছি। আমি যেভাবে শেয়ার করি না কেন, আমার এই জিনিসটা হলো কি যে আমার কমিউনিকেশনের মূল কথাটা কি? কমিউনিকেশন হলো আমার এক্সচেঞ্জ। কিসের এক্সচেঞ্জ? ইনফরমেশনের এক্সচেঞ্জ, আমার আইডিয়ার এক্সচেঞ্জ, আমার থটের এক্সচেঞ্জ। যে এক্সচেঞ্জটা আমরা বিভিন্ন মেথডে করে থাকি, বিভিন্ন বায়া হয়ে করে থাকি, ঠিক আছে? বিভিন্ন মেথড ইউজ করে করে থাকি। ওইটা হলো কমিউনিকেশন। মেথড গুলো কি আমি অলরেডি বলে ফেলছি। এটা ভার্বাল হইতে পারে, যে স্পিকিং, রাইটিং, এটা হলো ভার্বাল কমিউনিকেশন। আমি আমি লিখে প্রকাশ করতেছি, অথবা আমি মুখে বলে প্রকাশ করতেছি। আর একটা নন ভার্বাল। নন ভার্বাল হলো আমি কি জেস্টার, পোস্টার, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রকাশ করতেছি। বস যদি আমার বকা দেয়, তখন আমি ধরেন বস বকা দিবে, তো তখন তো মুখে তো বকা দিচ্ছেই, তারপরে তার চেহারার ভিতরে কিন্তু একটা এক্সপ্রেশন থাকবে, তাই না? তো সে যে বকা দিচ্ছে আপনাকে, আপনি কাজে ভুল করছেন, যে আপনি ভুল করতে পারবেন না, কেন ভুল করছেন, ব্যাংকের অনেক ক্ষতি হয়ে গেছে, খুব বিরক্তি একটা ভাব প্রকাশ করতেছে। তো সে বারবারই বলতেছে, সাথে সাথে তার চেহারার ভিতরে কিন্তু একটা এক্সপ্রেশন আছে। তো সে যে বারবারই বলতেছে, এটা হলো হলো তার ভার্বাল কমিউনিকেশনের পার্ট। আর সে যে চেহারার ভিতরে একটা বিরক্তি প্রকাশ করতেছে, এই বিরক্তিটা হলো আমার কি? আমার বডি ল্যাঙ্গুয়েজের পার্ট, নন ভার্বাল পার্ট, নন ভার্বাল পার্ট। তো এই বস কিন্তু আমাকে এট এ টাইম দুইটা ওয়েতেই আমাকে কমিউনিকেট করতেছে। সে একভাবে আমাকে বলে বোঝাচ্ছে যে আমি তোমার প্রতি বিরক্ত, তুমি এই কাজটা ভুল করছো। আবার সে কি করতেছে? তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ফেশিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে কিন্তু সে বোঝাচ্ছে সে আমার প্রতি বিরক্ত। এটা প্রসেসটা কি? এই যে আমি বলতেছি, এতক্ষণ যে বললাম, আমার 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 কমিউনিকেশনের ডেফিনিশন হলো আমি আমি কমিউনিকেশনের মূল কথা হলো আমি এক্সচেঞ্জ করতেছি আমার কি থট, আইডিয়া, এবং আমার ইনফরমেশন। কিসের মাধ্যমে? আমার ভার্বালের মাধ্যমে অথবা নন ভার্বালের মাধ্যমে।
সো এখন তাহলে প্রসেসটা কি, আমি যে কমিউনিকেট করতেছি এটা কি প্রসেসে হয়ে থাকে। সো এই জিনিসগুলো আমরা সবাই জানি। তারপর আমাদের পরীক্ষা খাতায় লেখার জন্য আপনাকে অবশ্যই একটু ডিফারেন্ট ভাবে জানতে হবে, পরীক্ষার মতো করে জানা লাগবে, ঠিক আছে। কি প্রসেস, আমি শুরুতে এনকোডিং করতেছি, আমি শুরুতে কি এনকোডিং করতেছি, তারপর ট্রান্সমিটিং করতেছি, ডিকোডিং করতেছি। জিনিসটা কি, যে আমি একটা মেসেজ এনকোড করা মানে কি, আমি শুরুতে আমার আমার বস দিয়ে যদি এক্সাম্পল দিই, বস শুরুতে ধরা পড়ছে যে আপনি একটা এফডি ভুল করছেন, আপনি একটা এফডি এক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জায়গায় অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলছে, ঠিক আছে। সো আপনার বসের শুরুতে যখন ধরা পড়ছে, সে কিন্তু এটা এনকোড করছে, সে ভিতরে জেনারেট করছে আপনাকে কিভাবে বকা দিবে, ঠিক আছে। তো শুরুতে সে তার ভিতরে একটা প্রিপারেশন নিছে, ইনস্ট্যান্টলি হইতে পারে, একবারে উইদিন সেকেন্ডে হইতে পারে। সে প্রিপারেশন নিছে যে আমি কি মেসেজ দিব তাকে, আমি যে বকা দিব। সো এটা হলো আমার আমার এনকোডিং, যে আমি তাকে যে বকা দিব এটা হলো এনকোডিং। যে ক্রিয়েটিং এ ক্লিয়ার মেসেজ, আমি তাকে কি বলবো, হ্যাঁ, কি বলে তাকে শাসাবো, ওইটা হলো আমার এনকোডিং। ট্রান্সমিটিং হলো শেয়ারিং দ্য মেসেজ, আমি কি করতেছি, ট্রান্সমিট করতেছি, আমি তাকে ডেকে নিছি আমার চেম্বারে, আমি বারবারই তাকে বুঝাইছি যে তুমি এই ভুলটা করছো, এটা ব্যাংকের ক্ষতি হয়ে গেছে। ডিকোডিং মানে আমার তো শ্রবণ শক্তি থাকা লাগবে, বুঝার ক্যাপাবিলিটি থাকা লাগবে। সো বস যখন বকা দিছে, আমি আমার আমার যে এই যে শ্রবণ শক্তি হোক, আমার রিয়েলাইজেশনের মাধ্যমে আমি এটা ডিকোড করার চেষ্টা করতে পারতেছি, রিকগনাইজ করতে পারতেছি যে হ্যাঁ আমি ভুল করছি, এই কারণে আমাকে আমার এটা পানিশমেন্ট টাইপের। সো আমি ডিকোড করতে পারতেছি। সো এখানে তিনটা পার্ট, আমার এনকোডিং হবে, ট্রান্সমিটিং হবে, ডিকোডিং হবে। সেগুলো আবার ডিটেল আলোচনা আমরা পরবর্তীতে করব। স্টেপ অফ ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন, আমি যে এই যে কমিউনিকেশনের কথা বললাম, বিজনেস কমিউনিকেশন, আমরা তো উই আর কনসার্ন অ্যাবাউট বিজনেস কমিউনিকেশন। আমরা কিন্তু পার্সোনাল কমিউনিকেশন, ইনফর্মাল কমিউনিকেশন নিয়ে কনসার্ন না। যেহেতু আমরা পড়তেছি, আমরা ব্যাংকিং ডিপ্লোমা পড়তেছি, ব্যাংকিং ডিপ্লোমাতে আমার কি কি সাবজেক্ট আছে, বিজনেস কমিউনিকেশন একটা সাবজেক্ট সবগুলোর ভিতরে। সো এটা হলো আমার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অথবা লিজিং কোম্পানির জন্য যেহেতু ব্যাংকিং ডিপ্লোমাটা, তো আমরা কিন্তু বিজনেস পার্সপেক্টিভে আলোচনা করব, ব্যাংকের পার্সপেক্টিভে আলোচনা করবো সবকিছু। আমরা লিজিং কোম্পানির পার্সপেক্টিভে আলোচনা করবো, আমরা অন্য ম্যানুফ্যাকচারিং কোম্পানির ভিউ পয়েন্টে আলোচনা করবো না। সেই যে আমি কমিউনিকেশনের কথা বলছি, যে হ্যাঁ কমিউনিকেশন ইফেক্টিভ হওয়ার জন্য আমার একটা কমিউনিকেশন তো হইলেই হয় না, তাই না। আমি তো কমিউনিকেশন তো আমি অনেকভাবে করতে পারি, বাট ইফেক্টিভ হওয়ার জন্য আমার আর কর্পোরেটে আমি একটা জিনিস বলি, আপনি ইনফর্মালি ধরেন আপনি অনেক কিছু শেয়ার করতে পারেন। হ্যাঁ, আপনি ধরেন আড্ডা করতে গিয়ে, বন্ধুদের সাথে আড্ডাবাজি করতে গিয়ে ধরেন অনেকভাবে আপনি কমিউনিকেট করতেছেন, হ্যাঁ, রাফ এন্ড টাফ বা মজা করার জন্য অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন। বাট বিজনেসে কিন্তু আপনাকে কিন্তু একটু সতর্ক থাকা লাগবে, যে আমার প্রফেশনালিজমটা মেনটেন করা লাগবে। সো আমার ইফেক্টিভলি ইনফরমেশনটা আমার থ্রো করা লাগবে। আমি কোনো কিছু সেলস করি, আমি এফডিআর সেল করবো কাস্টমারের কাছে। তো কাস্টমার আমাকে অনেক কোশ্চেন করবে, আপনার ব্যাংকের কি অবস্থা, বর্তমান ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ, মানুষের টাকা দিতে পারতেছে না ব্যাংকগুলা। তো আপনার ব্যাংকের কি অবস্থা, আপনার এনপিএল এর রেট কত, আপনার এফডিআর এর রেট কত দিবেন আপনি। তো এই যে অনেক কোশ্চেন করবে, সেই সবগুলা কোশ্চেন যদি আমি ইফেক্টিভলি কমিউনিকেট না করতে পারি, তাকে যদি কনভিন্স করতে না পারি, তাহলে কিন্তু সে আমার কাছে এফডিআর রাখবে না। তো এই কারণে কিন্তু আমার আমার একটা ব্যবসাতে আমার আমার ইফেক্টিভ কমিউনিকেশনটা খুবই দরকার, ইফেক্টিভ কমিউনিকেশনটা খুবই দরকার। তো এটা আবার কতগুলো স্টেপ আছে, আমি কিছু স্টেপ ফলো না করলে আমার কমিউনিকেশনটা ইফেক্টিভ হবে না। স্টেপগুলো কি কি, নো ইউর অডিয়েন্স। আমি যার কাছে এফডিআর এর জন্য গেছি, তাকে শুরুতে বোঝা লাগবে। আমি তাকে যদি না বুঝি, ধরেন তাহলে আমি যদি ধরেন সে হইলো স্কুল টিচার, সে হয়তো ফর এক্সাম্পল সে 5 লাখ টাকা ডিপোজিট এফডিআর করতে পারে। তো তাকে যদি আমি শুধু বাল্ক ভলিউমের গুলো বুঝাই, যে আপনি 5 কোটি টাকা বা 1 কোটি টাকার উপরে এফডিআর করলে আপনি এই রেট পাবেন, ওইটা পাবেন, ওইটা পাবেন, তাহলে কিন্তু সে কনভিন্স হবে না, তাই না। সো নো ইউর অডিয়েন্স, আগে আপনাকে বুঝতে হবে যে আপনি কাকে কনভিন্স করতে চাচ্ছেন। যে আন্ডারস্ট্যান্ডিং দ্য টার্গেট গ্রুপ ইন্টারেস্ট, প্রিফারেন্স এন্ড এক্সপার্টিস। হ্যাঁ, অ্যালাইন মেসেজ উইথ দেয়ার আন্ডারস্ট্যান্ডিং, আমি তাদের মতো করে কথাটা বলা লাগবে, তাদের মতো। আমি যদি বলি ডাবল ডিপোজিট, সে হয়তো আমার সাথে পরিচিত না, ডাবল ডিপোজিট মানে কি, আমি তাকে বুঝাইতে হবে যে আপনি যদি 100 টাকা রাখেন, আপনি কি করবেন, 5.5 বছর পরে আপনি এটা 200 টাকা পাবেন। তো তারপর সে ট্যাক্সের ইস্যুগুলো হয়তো সে বুঝে না, সে মনে করবে সে 200 টাকাই পাবে, বাট আপনি তাকে ক্লিয়ার করবেন 200 টাকা পাবেন, ঠিক আছে, কিন্তু সেখান থেকে আপনাকে ট্যাক্স কেটে রাখা লাগবে, ট্যাক্স কেটে রাখবে। তো আপনার নো ইউর অডিয়েন্স, আপনি ইফেক্টিভ কমিউনিকেশন করার জন্য আমি কার সাথে যাচ্ছেন, কাকে কনভিন্স করতে যাচ্ছেন, তাকে বোঝাটা খুব জরুরি। 2 নম্বর হলো চুজ দ্য রাইট কমিউনিকেশন মেথড। আমি দেখেন, আমি কিভাবে কমিউনিকেট করতে পারি। আমি শুরুতে বলছিলাম ভার্বাল এবং নন ভার্বাল, হ্যাঁ। সো আমরা তো বিজনেস কমিউনিকেশন ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্বাল কমিউনিকেশন করে থাকি। আমি হয়তো মুখে বলি, অথবা আমি চিঠির মাধ্যমে জানাই, লিখিতভাবে জানাই, ঠিক আছে। নন ভার্বালের এক্সিস্টেন্স আছে, বাট খুব পরিমাণটা খুবই কম। তো ভার্বালের ভিতরে আমার আছে ফোন কল আছে, ইমেল আছে, মিটিং চ্যাট আছে, ভিডিও চ্যাট আছে। তো অনেকগুলো মেথড আছে, হ্যাঁ। তো আমি কোন মেথডটা ইউজ করব, এটা ডিপেন্ড করবে আমি কি কি করতে যাচ্ছি,
কোন কাজে কোন মেথডটা ইউজ করবো ওইটার উপর ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, আপনি যখন কোনো কাস্টমারকে এফডিআর কনভিন্স করার জন্য বলবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই ফিজিক্যাল ভিজিট করে ভার্বাল কমিউনিকেশনটা ইউজ করা লাগবে। হ্যাঁ, তারপর আপনি যখন কোনো কর্পোরেট কনভিন্স করবেন যে তুমি আমার কাছে এফডিআর রাখো, তখন কিন্তু মুখে বললেই হবে না, আপনি একটা চিঠি লেখা লাগবে, হ্যাঁ, প্রপোজাল দেওয়া লাগবে, আমরা যেটা সহজে জানি প্রপোজাল। তো আমি দেখেন ইন্ডিভিজুয়াল, আমি আমি খুব ডিটেলে যাব না, তারপর আপনাকে একটা একটা এক্সাম্পল করে ধরে বুঝাই দিচ্ছি। আপনি কোনো ইন্ডিভিজুয়ালকে যদি আপনি ধরেন চিঠি দেন যে ভাই আপনি আমার কাছে এফডিআর রাখেন, এত পার্সেন্ট রেট পাবেন, চিঠিতে যদি লেখেন সে কিন্তু চিঠি খুলেও দেখবে না, সে খুলেও দেখবে না। তো আপনি যদি ইন্ডিভিজুয়ালকে কনভিন্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফিজিক্যালি যাওয়া লাগবে, ফিজিক্যালি ভিজিট করে ফিজিক্যালি মিটিং করা লাগবে। হ্যাঁ, আর আপনি যদি কোনো কর্পোরেটকে কনভিন্স করতে চান এফডিআর রাখার জন্য, আপনাকে অবশ্যই লেটার লেখা লাগবে। তো দেখছেন ডিফারেন্সটা বুঝছেন যে আপনি কাকে কনভিন্স করার জন্য কিরকম মেথড ইউজ করবেন, ওইটা আপনাকে চুজ করা লাগবে সেকেন্ড স্টেজে। বি ক্লিয়ার এন্ড কনসাইজ। আমরা অনেক সময় পাজল হয়ে যাই, আমরা অনেক কথা বলি আসলে মূল কথাটাই বলি না। সো এটা করলে হবে না, আপনাকে কি করতে হবে যে এনশিওর এভরি ওয়ার্ড এন্ড সেন্টেন্স হ্যাজ পারপাস। আপনার প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ড, এটা আপনি ভার্বালি মুখে বলেন অথবা লিখিতভাবে বলেন, আপনাকে কিন্তু পারপাস থাকা লাগবে। আপনার প্রত্যেকটা জিনিস ওয়ার্ডের কোনো আপনার আননেসেসারি হইলে হবে না, সহজ কথায় আননেসেসারি হইলে হবে না। অ্যাভয়েড অ্যাম্বিগুইটি, আপনাকে কি করতে হবে, আপনার অ্যাম্বিগুইটি রাখলে হবে না। হ্যাঁ, আপনি ডাবল ডিপোজিট বলতেছেন বারে বারে, বাট সে তো বুঝতেছে না ডাবল ডিপোজিট। তো আপনাকে ক্লিয়ার করে বোঝানো লাগবে যে হ্যাঁ ডাবল ডিপোজিট হলো এটা, এটা রাখলে আপনি এই বেনিফিট পাবেন। তো আপনাকে কিন্তু ক্লিয়ার এন্ড কনসাইজ হওয়া লাগবে, আদারওয়াইজ কিন্তু ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন হবে না, আপনি কাস্টমারকে কনভিন্স করতে পারবেন না। 4 নাম্বার স্টেজ হলো লিসেন অ্যাক্টিভলি। আপনি শুধু বলেই যাবেন নট নেসেসারি, এই কারণে আপনাকে শুনতে হবে। হুম, শোনাটা কিন্তু একটা মানুষের গুণ। আমি কিন্তু আপনাদের এই ক্লাসে, আমার আজকে শেষ ক্লাসে চলে আসছি, তো আমার আপনাদের ক্লাসে কিন্তু প্রতিবারে বলতাম যে আপনার কথা বলেন শেয়ার করেন। কেন বলতাম? আদারওয়াইজ কিন্তু ইফেক্টিভ কমিউনিকেশন হয় না। হ্যাঁ, একবারে ইফেক্টিভ কমিউনিকেশন হয় না। সো আপনাকে শুনতে হবে। হ্যাঁ, যে আসলে কমিউনিকেশনটা ওয়ান সাইডেড না, টু ওয়ে কমিউনিকেশন হবে। হ্যাঁ, আমি আমি শুধু বলে যাব জিনিসটা তা না, আমাকে অবশ্যই শুনতে হবে যে আমার কমপ্লেন গুলো, হ্যাঁ আপনার ব্যাংকের অবস্থা ভালো না, লিকুইডিটির অবস্থা ভালো না, এনপিএল বেশি, সো আমাকে ডিফেন্ড করা লাগবে। যদি আমার ডিফেন্ড করার ক্যাপাসিটি থাকে, ডিফেন্ড করার জায়গা থাকে, ডিফেন্ড করা লাগবে। সো এই 4টা স্টেপ ফলো করে আমরা কি করতে পারি, ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন করতে পারি। টিপস ফর ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন, আমরা এখানে স্টেজ গুলো পড়ছিলাম, 4টা স্টেজ ফলো করা লাগবে। এখন কিছু টিপস আছে ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন, এটা কিন্তু রিয়েল লাইফে আপনার কাজে লাগবে, বুঝছেন? আপনি, আমি দেখছি, আমি একটু ডিফারেন্ট লাইনে কথা বলি, আমি পড়াশোনার বাইরে একটু কথা বলি। আমি দেখছি আপনার কেরিয়ারে, হ্যাঁ, ব্যাংকিং কেরিয়ার হোক, নন ব্যাংকিং কেরিয়ার হোক, দুইটা শ্রেণীর মানুষ খুব উপরে উঠতে পারে, খুব দ্রুত উপরে উঠতে পারে। আপনি এগ্রি করবেন কিনা জানি না। একটা শ্রেণী হইলো আপনি যদি প্রফেশনাল ডিগ্রি থাকে, আপনি ধরেন প্রফেশনালিজম থাকে, প্রফেশনাল ডিগ্রি থাকে, আপনি প্রফেশনাল ডিগ্রি দিয়ে আপনি এক্সপার্টিস বুঝাবেন, আপনি দ্রুত উপরে উঠে যাবেন। আমি আপনাদের মোটিভেশনের জন্য বলতেছি, আমার নিজেকে এক্সপ্রেস করার জন্য না, জাহির করার জন্য না। ধরেন আমি এক্সিম ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ছিলাম, আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশনে ছিলাম। তারপর আমি সিএফএ পাস করছি 2017 সালে। আমি সিএফএ পাস করার সাথে সাথে কিন্তু ইন্ডাস্ট্রি সুইচ করে ফেলছি। আমি আমি অ্যাসেট ম্যানেজমেন্টে চলে আসছি, বিআইপিবি অ্যাসেটে ছিলাম, ওখানে ফান্ড ম্যানেজার হিসেবে ছিলাম। দেখেন আমার সিএফএ থাকার কারণে আমাকে শাহজালাল অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ড ম্যানেজার হিসেবে নিয়োগ দিছে, বাট 2 মাস পরে আমাকে সিইও হিসেবে নিয়োগ দিছে। ঠিক আছে, তো আমি যখন শাহজালালের সিইও হয়ে গেছি, আমি কিন্তু অন্য জায়গায় সিইও হিসেবে অ্যাপ্লাই করতে পারছি। তো মার্কেন্টাইল ব্যাংকে অ্যাপ্লাই করছি, মার্কেন্টাইল একটা ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানিতে আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে। তখন আমার এজ ছিল 33। তো এজ এ 33 বছর বয়সে আমি একটা ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানির সিইও হয়েছে। কেন পসিবল হয়েছে? আমার ইফেক্টিভ কমিউনিকেশন, সরি, প্রফেশনাল ডিগ্রির কারণে, সত্যি কথা। সো আরেকটা শ্রেণীর মানুষ ভালো করে, আরেকটা শ্রেণীর মানুষ হলো যারা সেলসে চাকরি করে, দেখবেন আপনি, যারা সেলস চাকরি করে দেখবেন যে যদি একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ে সে হয়তো কি হচ্ছে যে একটা সেলসে আপনি কন্ট্রাকচুয়াল জবে ঢুকছে কোনো একটা ব্যাংকে। হ্যাঁ, তো তারপরে দেখা যায় সেলসে সে এক্সপার্ট, তার ক্যাপাসিটি ভালো, সে প্রচুর মুভ করতে পারে, প্রচুর ক্লায়েন্ট ডিল করতে পারে। দেখবেন যে আস্তে 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 সে কি হয়েছে, যে কন্ট্রাকচুয়াল থেকে পার্মানেন্ট হয়েছে, অন্য ব্যাংকে গেছে। সেলসের কোনো একটা ব্যাংকের 4-5 বছর পরে অথবা 10 বছর পরে সে যদি এক্সপার্ট হয় ওই লেভেলের, সেলসের হেড হয়ে গেছে কোনো ব্যাংকের। সো এটা হলো ব্যাংকের ক্ষেত্রে। আর নন ব্যাংকের ইউনিলিভারের কথা বলেন, অন্যান্য কোম্পানিগুলোর ক্ষেত্রে তো সেলসই পুরো ডমিনেট করতেছে কোম্পানি, ওদের পেমেন্টও খুব হাই হয়। এতগুলো কথা বলার পিছনে একটাই কারণ যে আপনি সেলসে এক্সপার্ট হওয়া লাগবে, আপনার কমিউনিকেশনে এক্সপার্ট হওয়া লাগবে। আপনার সেলসে ভালো হওয়ার জন্য কিন্তু আপনার ভালো কমিউনিকেট করা লাগবে, কমিউনিকেশন স্কিলটা ভালো হওয়া লাগবে। শুধু সেলসে না, আপনি যেই যে এখানে আমরা যারা ক্লাস করতেছি, যে 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 ডেস্কে আছেন না কেন, যে যে রোলসে আছেন না কেন, ম্যানেজারও তো একজন সেলসম্যান, তাই না? সো আপনি যে রুলসে আছেন না কেন, আপনি আপনার দায়িত্বটা, আপনি যদি কমিউনিকেশন ইফেক্টিভলি যদি কমিউনিকেট করতে পারেন, আপনি যদি কমিউনিকেশনের টিপস গুলো জানেন, তাহলে কিন্তু আপনি একটু আগায় থাকবেন অন্য পাশের জনের চেয়ে। তো টিপস গুলো কি কি আমরা দেখি একটু, যে আমার ভালো কমিউনিকেশনের জন্য গিভ ইউজফুল ইনফরমেশন। আপনি আননেসেসারি ইনফরমেশন দিবেন না, যেটা দরকার
তাকে টার্গেট করে, এই যে 4টা স্টেপের কথা বলছি, 4টা স্টেপ টার্গেট করে তার যে ইনফরমেশনটা দরকার ওই ইনফরমেশনটা গুলো দিবেন, অন্য আননেসেসারি ইনফরমেশন দিবেন না। আর সবসময় সলিউশন দেওয়ার চেষ্টা করবেন। সেলসে কারা ভালো, তারা কিন্তু সলিউশন দেয়। হ্যাঁ ভাই, আপনার টাকাটা আইডেল পড়ে আছে, আপনি এখানে এফডিআর করেন, আপনি বেশি রেট পাচ্ছেন। এই যে আমি তাকে সলিউশন দিচ্ছি যে আপনি আপনার টাকাটা আইডেল ফেলে রাখবেন না। 2 নম্বর হলো প্রোভাইড ক্লিয়ার অবজেক্টিভ। আপনি কিন্তু একটা ক্লিয়ার অবজেক্টিভ দিবেন যে হ্যাঁ আপনি আপনার আপনি যে প্রিসাইজ ইন ইউর এক্সপেকটেশন এন্ড এনশিওর ক্লিয়ারিটি ইন হোয়াট ওয়ান্ডার টু নিডেড। আপনি কিন্তু বলবেন যে আপনার কাছে আমি আসছি, আপনার কাছে আমি এফডিআর এর জন্য আসছি। আপনি গুড়ায় পেঁচা বলার দরকার নাই যে আমি ব্যাংকে চাকরি করি, আমার এফডিআর দরকার। আমি আরেকটা জিনিস হলো ইউ ভিউ পয়েন্ট ইউজ করবেন। আপনি কখনো বলবেন না যে আমার কাছে আপনি এফডিআর রাখলে আমার চাকরিটা বেঁচে যাবে, আমার টার্গেট আছে, এই কথাটা কখনোই বলবেন না। আপনি ইউ ভিউ পয়েন্ট ইউজ করবেন। ইউ ভিউ পয়েন্ট হলো যে আপনি যখন সেলসে যাবেন, আপনি তার কি বেনিফিট হবে এগুলো ফোকাস করবেন। আপনি কখনোই বলবেন না যে আপনি এফডিআর রাখলে আমার চাকরিটা বেঁচে যাবে, আমার ব্যাংকে আমার প্রমোশন হবে, এই কথা কখনোই বলবেন না। ঠিক আছে, আপনি বলবেন যে আপনি এখানে বেশি রেট পাবেন, আমি সার্ভিস দিব, যে কোনো সময় আপনি স্টেটমেন্ট বলতে পারবেন, যে কোনো সময় স্টেটমেন্ট দেখতে পারবেন, আমার ব্যাংকের স্ট্রেংথ ভালো, হ্যাঁ সবকিছু ভালো, এভাবে আপনি ক্লিয়ার একটা মেসেজ দিবেন। ডু নট ওয়াস্ট টাইম। আসলে মানুষের টাইমের একটা ভ্যালু আছে। আপনার বন্ধু না হলে কেউ কিন্তু আপনার সাথে আড্ডা করতে পছন্দ করবেন না। সো আপনি কি করবেন না, টাইম নষ্ট করবেন না, আপনি কনসাইসলি যতটুকু বলা দরকার ততটুকু বলে চলে আসবেন। অ্যাবাউট কমপ্লিকেশন, আপনি তাদেরকে পাজেল করবেন না। আপনি যদি কাউকে যদি আপডেট করতে গিয়ে বলেন যে পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ, আপনি যে কোনো ব্যাংকে রাখেন না, আপনার কিন্তু টাকা নষ্ট হয়ে যেতে পারে, ওই টাইপের কথা আপনি বলবেন না। হ্যাঁ, তাতে কি হবে, সে কমপ্লিকেশনে পড়ে যাবে, সে কিন্তু আপনার কাছেও আপডেট রাখবে না। আপনি কনফ্লিক্টে যাবেন না, কমপ্লিকেটেড শব্দতে যাবেন না। 5 নম্বর হলো পার্সুয়েসিভ আর্গুমেন্ট। আপনাকে যখন সে বলবে যে আপনার ব্যাংকের অবস্থাও খারাপ, কোনো কারণে যদি সে এরকম মানে ডিফেন্সিভ কোশ্চেন করে, আপনাকে অ্যাটাক করে, তখন আপনার কিন্তু এটাকে প্রোটেক্ট করা লাগবে। হ্যাঁ, আপনি যে পেপারে যে জিনিসটা পাইছিলেন ওইটা আসলে একটা ভুল ইনফরমেশন ছিল, এটা হয়তো কি উদ্দেশ্য প্রণোদিত ভাবে নিউজ করছে, অথবা তখন আমার অবস্থাটা খারাপ ছিল, শুধু ওই ইস্যুতে একটা ইন্ডিকেটর হয়তো খারাপ ছিল। আমার একটা ইন্ডিকেটর দিয়ে তো পুরো ব্যাংক মেজারমেন্ট হয় না, আমাদের অনেক ব্রাঞ্চ আছে, অনেক কিছু আছে। সো আপনি বলে কি করবেন, আপনি আপনি কি করবেন, ডিফেন্ড করবেন। তো এই ছিল আমার এই ছিল আমাদের টিপস। আমরা অনেকগুলো টিপস শিখলাম আপনি কিভাবে সেলস পারসন হতে পারবেন, আমি গল্প রেকর্ডে শিখালাম, আমার রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে বুঝালাম। সো আপনি এই টিপস গুলো অ্যাপ্লাই করবেন আপনার বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে। এলিমেন্ট অফ প্রফেশনালিজম। এখন আমরা সবাই প্রফেশনালিজম শব্দটার সাথে পরিচিত। যে আমি জীবনে যে ক্লাস করাচ্ছি আপনাদেরকে, আমি আমি সবসময় মাঝে মাঝে বলে থাকি যে আমি চেষ্টা করছি প্রফেশনালিজম মেনটেন করতে। তার মানে কি, আমি এখানে প্রফেশনালিজম মেনটেন করতে চাচ্ছি, মেনটেন করার চেষ্টা করছি, তার মানে হলে আমি কোয়ালিটি এনশিওর করছি, আমি আমার কমিউনিকেশনটা স্মুথ ছিল, আমি যা বলার চেষ্টা করছি স্ট্রেট কাট বলছি, এখানে আমি পার্সোনাল ইস্যুগুলো নিয়ে আসি নাই। সো এটা হলো প্রফেশনালিজম। হ্যাঁ, আমি চেষ্টা করছি যে আমার সাউন্ড সিস্টেম যাতে ভালো থাকে, আমার যে সাপোর্ট সিস্টেম গুলো যাতে ভালো থাকে, সব মিলায় আর কি। হ্যাঁ, আমি যে সাথে সাথে আপনাকে, আপনারা যখন কোয়ারি করছেন তখন আমি অ্যান্সার দিছি, আপনার ক্লাসে জয়েন করতে চাইছেন, আমি সাথে সাথে জয়েন করে ফেলছি, এই হলো আমার প্রফেশনালিজম। সো প্রফেশনালিজমের মূল কথা হলো, এলিমেন্ট হলো প্রথম হলো এপিয়ারেন্স, ড্রেস কোড। আমি যখন আপনি যেমন আমি শার্ট পরে ক্লাস নিচ্ছি আজকে, আমি কিন্তু এখানে সেন্টু গেঞ্জি পরে, সরি সেন্টু গেঞ্জি না, মানে আমি কিন্তু টি শার্ট পরে খুব কমই আসছি, অনেক সময় ফর্মালিও আসছি। সো এই যে আমি আমি কিন্তু ড্রেস কোড মেনটেন করার চেষ্টা করছি, কারণ এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, আপনাদের ব্যাংকিং ডিপ্লোমা পড়াচ্ছি, আপনারা সবাই ব্যাংকার, এখানে কিন্তু আমার এই জায়গায় মেনটেন করা দরকারই হয়েছে। সো তারপর আপনারা যখন অফিসে যাচ্ছেন, আপনারা কিন্তু ড্রেস কোড মেনটেন করতেছেন, সবাই টাই পড়তেছেন। হ্যাঁ, সুটেড ফুটেড। মার্কেটে একটা কথাও আছে, ব্যাংকাররা সবচেয়ে সবচেয়ে স্মার্ট আর কি, সবচেয়ে স্মার্ট কেন বলে ব্যাংকাররা সবচেয়ে স্মার্ট, লুকিংটা স্মার্ট আর কি। হ্যাঁ, এজ এ এডুকেশন ব্যাকগ্রাউন্ডও ভালো, ওদের ম্যানার ভালো, ওরা ভালো হিউম্যান বিং, সাথে সাথে তাদের লুকিংটাও ভালো। সো এপিয়ারেন্সটা কিন্তু একটা ব্যাপার, আপনি ফার্স্ট মানে এপিয়ারেন্সটা একটা ব্যাপার, বা একটা ইস্যু হিসেবে কাজ করে। 2 নম্বর হলো পজিটিভিটি। আপনাকে সবসময় পজিটিভ টোন ইউজ করতে হবে। হ্যাঁ, আপনি নেগেটিভ হলে হবে না, আপনাকে পজিটিভ টোন ইউজ করতে হবে। পজিটিভিটির একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, আমাদের যেমন আমাকে এই যে আমি তো মার্কেন্টাইল ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্টের সিও, তো আমাদের একটা অডিট কোয়ারি ছিল, সরি ট্যাক্স কোয়ারি ছিল। তো আমি ট্যাক্স অফিসে গেছি, ট্যাক্স অফিসার হলো আমার বেচেরই, সো অন্য ইউনিভার্সিটি আমার বেচের। সো ওনার সাথে আমি আধা ঘন্টা গল্প করছি, উনি যা চাইছে বলছে আচ্ছা ঠিক আছে সব দিয়ে দিচ্ছি। আমরা অনেক ডকুমেন্ট নিয়েও গেছিলাম, সাথে সাথে ওনাকে প্লেস করছি। আসার সময় বলছে আচ্ছা বাকি ডকুমেন্ট গুলো আজকেই পাঠাই দিব। তো সব মিলাই না ওনার কেন যে মনে হয়েছে ভাই আপনি অনেক সমস্যা নেই, আমি ডকুমেন্ট নিয়ে টেনশন করতেছেন, আপনি অনেক পজিটিভ পার্সন, আমি জানি আপনি দিয়ে দিবেন। তো তার কেন
মনে হয়েছে আমি পজিটিভ পার্সন, কারণ উনি যা বলছে আমি সব সব সবকিছুতে এগ্রি করছি, আমি কখনো ডিসএগ্রি করি নাই। হ্যাঁ, উনি যেগুলো চাইছে এগুলো দিতে রাজি হয়েছি, উনি যে কোশ্চেন গুলো করছে আমি অ্যান্সার দিতে দিতে পারছি। তো সব মিলে ওনার মনে হচ্ছে পজিটিভ পার্সন। তো পজিটিভিটির মূল কথা হলো এটা, যে আপনার পজিটিভিটি হলো আপনি কখনো নেগেটিভ কথা বলবেন না, নো শব্দটা ইউজ করবেন না। হ্যাঁ, আপনার কাছে কোনো ডকুমেন্ট না থাকে আপনি বলবেন যে আমি চেষ্টা করতেছি ওইটা অ্যারেঞ্জ করার জন্য, অথবা বলবেন যে আমার এই ডকুমেন্ট আসলে আমার জন্য হয় না, আপনি ইনডাইরেক্টলি বলবেন, আমার নাই এই শব্দটাই বলবেন না। এটা হলো পজিটিভিটির মূল কথা। 2 নম্বর হলো হাম্বলনেস, আপনাকে অবশ্যই নম্র হতে হবে, বিনয়ী হতে হবে। আসলে এটা পার্সোনাল লাইফে হোক, প্রফেশনাল লাইফে হোক, বিনয়ী হওয়ার কোনো বিকল্প নাই, বিনয়ী হওয়ার কোনো বিকল্প নাই। এইটার ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিই। আমার 10 মিনিটের যে, আমি তো 10 মিনিটের ক্লাস নিয়েছিলাম, সো আয়মান ভাইয়ের সাথে একদিন দেখা হয়েছিল। আমি ইচ্ছে করে গেছিলাম, একেবারে কোর্সের শেষের দিকে ওনার সাথে দেখা করতে গেছিলাম। বেসিক্যালি তো ওইখানে অনেকগুলা কোর্স রান হয়, অনেক টিচার কাজ করে ওইখানে। সো মঞ্জুরিন আপুর সাথে আমার একটা সেশনে দেখা হয়েছিল, বাট আয়মান সাদিক ভাইয়ের সাথে মনে হয়েছে যে কোর্স যেহেতু শেষ হয়ে গেছে, ওনার সাথে আর কখনো হয়তো দেখা হবে না। ওনার সাথে দেখা করতে গেছিলাম, ওনার সাথে আমি 10-15 মিনিট আড্ডা দিছি। ওনার তো অনেক ব্যস্ত থাকে, তো ও বেরোয়ার সময় দেখলাম যে উনি আমার সাথে সাথে লিফট পর্যন্ত আমাকে আগায় দিয়েছে। দেখেন মানে কত বিনয়ী আর কি, এজ এ পার্সন হিসেবে, যে ওনার এত ব্যস্ততার মাঝখানে আমাকে লিফট পর্যন্ত আগায় দিয়েছে। সো এই যে এটা হলো হাম্বলনেস আর কি, যে আমার বিনয়ী হওয়া লাগবে। আর আমার বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে কিরকম আমার হাম্বলনেস এর মূল কথা কি, ইউজ ফর্মাল এবং রেসপেক্টফুল ল্যাঙ্গুয়েজ। আমরা কখনোই আমার ইরেসপেক্টফুল ল্যাঙ্গুয়েজ ইউজ করবো না। আমি জানি যে আমি এফডিআই এর জন্য গেছি একজন ব্যক্তির কাছে, তো সে হয়তো অ্যাপডেটটা রাখবে না, শেষ পর্যন্ত মনে হয়েছে সে আমার কাছে অ্যাপডেটটা রাখবে না, বাট সে হলো আমার একটা অবৈধ ব্যবসা করে, আমি জানি। কিন্তু আমি কখনো তাকে বলবো না যে আপনি অবৈধ ব্যবসায় উপন্যাসন করতেছেন, সো তারপরে আপনি এত কেন দাম্ভিকতা, আমি ওই টাইপের কোনো শব্দ ইউজ করবো না। 4 নম্বর হলো টাইমলাইননেস। আমি যদি আমার পাংচুয়াল হওয়া লাগবে, আমি যেমন এখানে 10টা বাজে ক্লাস, আমি কিন্তু চেষ্টা করি 10টা বাজে আপনাদের সাথে মিট করার জন্য, আমি জুমে ঢোকার জন্য, আমার আশেপাশে যত কাজই থাকুক না কেন। তো আপনাকে টাইম মেনটেন করা লাগবে। ইথিক্স, আপনাকে অবশ্যই ইথিক্যাল হওয়া লাগবে। হ্যাঁ, আপনি ইথিক্সের যে ডেফিনেশনটা, এটা না খুব ব্রডার। আপনি শুধু একটা কথায় একটা লাইনে কতগুলো শব্দ ইউজ করে ইথিক্স শব্দটা আপনি বুঝাতে পারবেন না। হ্যাঁ, যে আপনি যদি ধরেন, আপনি যদি ইথিক্স এর একটা এক্সাম্পল বলি, আপনি যদি বলেন যে আপনি আপডেট করেন আমার এখানে, আমি আপনাকে ফান্ডটা হাইড করে রাখবো, আপনি এখানে ট্যাক্স ফাঁকি দিতে পারবেন, ওই টাইপের আপনি ওয়ার্ড ইউজ করবেন না। তার মানে এটাকে আপনাকে বুঝায়, আপনি কনভিন্স করতে বলতেছেন, বাট এটা মিন করে যে আপনি ইথিক্যাল না, আপনি ইথিক্যাল পারসন না, ওইটা মিন করে। তো কখনো কমিউনিকেশন ওই ধরনের ওয়ার্ড ইউজ করবেন না। টেকনোলজি, আমি কিন্তু এখন এজ এ আমরা কিন্তু অনেক কাজ করে থাকি। হ্যাঁ, আমি জন্য বিভিন্ন কোম্পানি, আমরা একটা কোম্পানির অ্যাডভাইজরি সার্ভিস দিয়ে থাকি, একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তো আমি যখন ওই মিটিং এ যাই তখন কিন্তু আমি প্রেজেন্টেশন রেডি করে যাই আর কি। সো আমি আমার ল্যাপটপকে রেডি করি, ওখানে গিয়ে প্রেজেন্টেশন দিই। সো এখন কিন্তু ডিজিটালের যুগে আমাকে টেকনোলজি ইউজ করাই লাগে। হ্যাঁ, আপনি যখন কাউকে কনভিন্স করার জন্য এফডিএ কনভিন্স করার জন্য যাবেন, সো সে যদি প্রেজেন্টেশন চায়, আপনি কিন্তু এটা ক্যাপাবল হওয়া লাগবে যে আপনি একটা প্রেজেন্টেশন রেডি করবেন। কি থাকবে ওই প্রেজেন্টেশনে এফডিএ এর জন্য? আপনার ব্যাংকের স্ট্রেংথ থাকবে, আপনার ব্যাংকের অ্যাসেট সাইজ থাকবে, লায়াবিলিটি সাইজ থাকবে, আপনার ব্যাংকের ভালো ভালো জিনিসগুলো থাকবে। সো আপনি একটা প্রেজেন্টেশন দিতেই পারেন বড় কাস্টমারের জন্য, যে টেকনোলজি ইউজ করে, পাওয়ার পয়েন্ট স্লাইড ইউজ করে। সো এটা করা লাগবে। এটা একটা প্রফেশনালিজম একটা এক্সাম্পল। কালচারাল সেন্সিটিভিটি, আপনারা দেখেন এক একজন একই কালচার থেকে আসছে, তাই না? সো আপনার রিজনাল সেন্সিটিভিটি থাকতে পারে, কালচারাল সেন্সিটিভিটি থাকতে পারে। আমার কিন্তু সব কালচারকে রেসপেক্ট করা লাগবে, সব কালচারের মানুষকে রেসপেক্ট করা লাগবে। টিম স্পিরিট থাকা লাগবে, ইন্টিগ্রিটি থাকা লাগবে। সো এই জিনিসগুলাই হলো আমার প্রফেশনালিজমের আমার উপাদান। আমি জানি সবার ভিতরে এই জিনিসগুলো আছে। তারপর আমরা এই যদি মাথায় থাকে তাহলে হয়তো আমরা আরেকটু সতর্ক হবো, আমরা আমাদের কাজগুলো প্রফেশনালি শেষ করব। এবার আসি কমিউনিকেশন প্রসেস। আমরা তো কমিউনিকেশন নিয়ে অনেক কথা বলতেছি, কমিউনিকেশন প্রসেসটা কি? আসলে কমিউনিকেশন প্রসেসটা আমরা অলরেডি বলছি, এনকোডিং ডিকোডিং, তাই না? এনকোডিং, ট্রান্সমিটিং, ডিকোডিং, এই জিনিসটা পড়ছি অলরেডি, তাই না? তো এটা আমরা একটা গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করবো আসলে কমিউনিকেশন প্রসেসটা কি। তো কমিউনিকেশন প্রসেসে কি হয়, আমার একজন সেন্টার থাকে, আমার কমিউনিকেশন প্রসেসে একজন সেন্টার থাকে, একজন রিসিভার থাকে। ঠিক আছে, বস আমাকে ডেকে বকা দিচ্ছে, বস হলো সেন্টার, আমি হলাম রিসিভার। তো শুরুতে কি করে সে এনকোড করে মেসেজটা, তারপর একটা চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে, এটা লিখিত আকারে হোক বারবালি হোক, আমাকে জানায়, আমি ডিকোড করতেছি, আমি রিকগনাইজ করতেছি। তারপর আমি কি করি, আমি কি করি, আমি কিন্তু আবার এনকোড করি, আমি কিন্তু রিপ্লাই দিই। বস যে আমার বকা দিচ্ছে, কেন ভুল হয়েছে, আমি হয়তো বলার চেষ্টা করি যে আমার ভুল হয়েছে, ওই ডকুমেন্টটা ভুল ছিল, আমাকে যে ডকুমেন্টটা দিয়েছে ওইটাতে ভুল ছিল, কাস্টমার আমাকে মিসগাইড করছে। তো আমি কি করবো, আমি আরেকটা মেসেজ ক্রিয়েট করবো, আমি বকাকে কিন্তু চুপ থাকবো না, আমি আরেকটা মেসেজ ক্রিয়েট করবো, এনকোড করবো, তারপর ওইটা আবার ফিডব্যাক দিব। তো এটা ডিকোড করবে, বস ডিকোড করবে, বোঝার চেষ্টা করবে আসলে আমি ডিফেন্ড করছি যে যে ভুলটা আমার জন্য হয় নাই, অন্য কারোর জন্য হয়েছে, সেটা বোঝার চেষ্টা করবে। তো এই যে প্রসেসে কিন্তু আমি কন্টিনিউয়াসলি উইদিন সেকেন্ডে হয়।
হ্যাঁ, আমি একটা কথা বলতেছি, আপনি বলতেছেন আমাকে, সো উইদিন সেকেন্ডে কিন্তু এটা হয়। আমি সেন্ডার মেসেজ এনকোড করে চ্যানেল করে আমি ডিকোড করতেছি। সো আমার এটা কিন্তু উইদিন সেকেন্ডে হতে পারে, কারণ আমি তো কন্টিনিউসলি কথা বলতেছি, আমি একটা কথা বলতেছি, আপনি একটা রিপ্লাই দিচ্ছেন, উইদিন সেকেন্ডে হচ্ছে কিন্তু জিনিসটা। তো এটাও প্রসেসটা সহজ। আপনি এই কোশ্চেনটা পরীক্ষা আসলে আপনি অবশ্যই এই গ্রাফটা আঁকবেন, একে আপনি বুঝাই দিবেন যে আপনি এই জিনিসটা জানেন। আপনি এখানে আপনি একটা জেদ কাজ করবে, বুঝছেন, পরীক্ষা হলে কিন্তু একটা জিদ কাজ করতে হবে যে হ্যাঁ আমাকে বোঝানো লাগবে, আমাকে লিখা লাগবে, আমাকে আমার সব কোশ্চেন অ্যান্সার করা লাগবে। এনি হাউ আমাকে আমাকে এনার্জেটিক থাকবেন, সবসময় উদ্যমী থাকবেন যে হ্যাঁ আমি লিখবো, অনেক বেশি বেশি লিখবো, অনেক সুন্দরভাবে বুঝাবো। হ্যাঁ, তাইলে দেখবেন পরীক্ষাটা ভালো হয়ে গেছে, পাশ হয়ে গেছে। আমি অনেককে দেখছি এরকম, যে অনেকে যারা উদ্যম নিয়ে লেখছে, 3 ঘন্টা কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার। ওই 3 ঘন্টার উপর ডিপেন্ড করবে আপনি পাশ করবেন না ফেল করবেন। কমিউনিকেশন প্রসেস মডেল, আমরা কমিউনিকেশন প্রসেসের একটা মডেল আছে, এখানে সেন্টার থাকে, এনকোডিং থাকে, চ্যানেল থাকে, রিসিভার থাকে, ডিকোডিং থাকে, ফিডব্যাক থাকে, যেটা একটু আগে পড়ে আসছি গ্রাফের মাধ্যমে। আমরা এখানে দুইটা ডিফারেন্স পড়বো, বিজনেস কমিউনিকেশন এবং পার্সোনাল কমিউনিকেশন ডিফারেন্স পড়বো। আমরা কিন্তু এই নিয়ে অলরেডি কথা বলছি যে বিজনেস কমিউনিকেশন এবং পার্সোনাল কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশন নর্মালি আমরা অফিসিয়ালি হয়, আমরা ব্যাংকে চাকরি করি, আমরা লিজিং কোম্পানিতে চাকরি করতেছি, সো আমরা কি আমাদের ব্যাংকিং ব্যবসাটা করার জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের কমিউনিকেশন করে থাকি। পার্সোনালি হলে আমরা পার্সোনাল লাইফে যে কমিউনিকেশনটা করি। সো একটু দেখি ডিফারেন্সটা কি। ডেফিনেশন কি, যে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন উইদিন এ কমার্শিয়াল এনভায়রনমেন্ট। আমি কি করতেছি, আমি কমার্শিয়াল এনভায়রনমেন্টে আমি ইনফরমেশন শেয়ার করতেছি। কাস্টমার আমার কাছে অ্যাপডেট খুলতে আসছে, আমি তাকে বোঝানোর চেষ্টা করতেছি। তারপর অন্য আমি কি করতেছি, যে অন্য কোনো কোম্পানির কাছে আমি কি করতেছি, যে অন্য কোনো কোম্পানির কাছে আমি এফডিআর এর জন্য যাচ্ছি। সো এটা আমার অফিসিয়ালি হচ্ছে, এক্সচেঞ্জ ইনফরমেশন উইদিন কমার্শিয়াল এনভায়রনমেন্টের হচ্ছে, ঠিক আছে। আর পার্সোনাল কমিউনিকেশন শেয়ারিং ইনফরমেশন ইন এ ক্যাজুয়াল সেটিং, আমরা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, ফ্যামিলি মেম্বারের সাথে টাইম স্পেন্ড করতেছি, আমরা টোরে গেলাম, ওইখানে আড্ডা দিলাম। সো এটা হলো পার্সোনাল কমিউনিকেশন। টোন এবং ল্যাঙ্গুয়েজ, আমরা সবাই জানি বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে ফর্মাল টোন ইউজ করা হয়, ল্যাঙ্গুয়েজটা ফর্মাল হয়। আমার পার্সোনাল কমিউনিকেশনের ক্ষেত্রে ইনফর্মাল টোন ইউজ করা হয়। আমরা বন্ধুদের সাথে যখন ডাকাডাকি করি, আমরা আমরা যখন আড্ডা দিই, তখন কিন্তু তুই তাকারি করি, তাই না? কিন্তু আমার বিজনেস কমিউনিকেশন কিন্তু এটা হয় না। পারপাসটা কি, আমার আমার বিজনেস কমিউনিকেশন পারপাস হলো গোল ওরিয়েন্টেড। আমি চাই আমার এফডিআর নিয়ে আসা, আমি ব্যাংকের ব্রাঞ্চের ম্যানেজার চাই তার প্রফিট বাড়ানো, এখানে একটা গোল কাজ করে, উদ্দেশ্য কাজ করে। বাট আমার পার্সোনাল কমিউনিকেশনের ক্ষেত্রে কি, আমার কোনো আমার উদ্দেশ্য হলো সোশ্যাল ইন্টারাকশন বানানো, টাইম ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করা, হ্যাঁ, ইমোশনাল সাপোর্ট পাওয়া। চার নাম্বার হলো চ্যানেল, চ্যানেল ইউজড। আমার চ্যানেল ইউজড হলো কি, যে আমি কি করি বিজনেস কমিউনিকেশনে, কি কোম্পানি, আমার বিজনেস কমিউনিকেশনের চ্যানেল বিজনেস কমিউনিকেশনে আমি কি ইউজ করি, আমি ইমেল ইউজ করি, আমি ফর্মাল লেটার ইউজ করি, প্রেজেন্টেশন ইউজ করি। বাট আমার পার্সোনাল কমিউনিকেশন আমি কি করতেছি, টেক্সট করতেছি, তাই না? হোয়াটসঅ্যাপে টেক্সট করতেছি বন্ধুকে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া ইউজ করতেছি, ফেস টু ফেস আড্ডা দিচ্ছি, সো এগুলো ইউজ করে থাকি। তারপর আমার চ্যানেলগুলো অ্যাকাউন্টেবিলিটি, আমার কি ফর লিগ্যাল পারপাস এন্ড, সো আমার অ্যাকাউন্টেবিলিটি এন্ড রেকর্ড কিপিং, আমরা কিন্তু বিজনেস কমিউনিকেশনে রেকর্ড কিপিং করা অবশ্যই দরকার হয় ফিউচার রেফারেন্সের জন্য। আর পার্সোনাল কমিউনিকেশন এগুলো আমরা রাখি না। ফ্যাক্টর এফেক্টিং ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং এফেক্টিং কমিউনিকেশন, আসলে কি কি ফ্যাক্টর আমার কমিউনিকেশনে এফেক্ট করে থাকে। আমরা তো এতক্ষণ অনেকগুলো পড়া পড়ছি, সো একটু রিভিশন দিয়ে আসি তো, আমরা কি কি পড়ছি একটু একটু মনে করার চেষ্টা করেন তো। আমরা শুরুতে কমিউনিকেশনের ডেফিনেশন পড়ছি, তারপর আমি কমিউনিকেশনের আমি টাইপস গুলো পড়ছি, ভার্বাল, নন ভার্বাল, এটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করবো পরবর্তীতে। তারপর আমরা পড়ছি হলো আমার প্রসেসটা, কমিউনিকেশন প্রসেসটা। তারপর আমরা পড়ছি যে প্রফেশনালিজমে কি কি দেখলে আমরা প্রফেশনালিজম হবে। ইফেক্টিভ কমিউনিকেশনের স্টেপ গুলো পড়ছি, আমার মনে আছে, আশা করি আপনার মনে আছে। একটু আগে আমরা পড়ে আসছি কি, আমাদের লাস্টের স্লাইডে কি ছিল, যে পার্সোনাল কমিউনিকেশন এবং বিজনেস কমিউনিকেশনের ডিফারেন্সটা পড়ছি। সো এখন আমরা যাচ্ছি যে কি কি ফ্যাক্টর এফেক্ট করে কমিউনিকেশনে, কি কি ফ্যাক্টর আমার এফেক্ট করে কমিউনিকেশনে। কালচারাল ফ্যাক্টর, আমরা এক একজন এক এক কালচার থেকে আসছি, এটা আমাকে এফেক্ট করে। ইমোশনাল ফ্যাক্টর, হ্যাঁ, পাস্ট এক্সপিরিয়েন্স, আন্ডারস্ট্যান্ডিং দ্য মেসেজ, এডুকেশন ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, যেমন আপনাদের সাথে আমি 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 বিজনেস কমিউনিকেশন টপিক্সটা পড়তেছি, ইকোনমিক্স পড়তেছি। সো আপনাদের সাথে কেন পড়তেছি, আপনারা সবাই ব্যাংকে চাকরি করেন, আমি ব্যাংকের সাবজেক্ট গুলো পড়াচ্ছি। সো এটা এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড অথবা আপনার চাকরিটা কিন্তু আমার ডিগ্রির সাথে ম্যাচ করে, ব্যাংকিং ডিপ্লোমার ডিগ্রির সাথে ম্যাচ করে, তাই না? সো আমি যদি কোনো ধরেন 5-9-10-এ গিয়ে যদি আমি এই পড়াগুলো পড়াই, সে কিন্তু বুঝবে না। সো আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড দেখেও আমার কমিউনিকেশন করা লাগবে, যে কার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তার সাথে ওই টোনে কথা বলা লাগবে। চয়েস অফ মিডিয়াম, আমি আসলে কোন মিডিয়াম ইউজ করবো ওইটা দেখা লাগবে। টাইপস, টেকনোলজি ইউজ, টাইম, ডিস্টেন্স, এই কোশ্চেনটার সাথে না আমার আরেকটা কোশ্চেনের রিলেশন আছে, যে আমার আরেকটা কোশ্চেনের একটু আগে যে পড়ে আসছিলাম, একটা কোশ্চেনের রিলেশন আছে। সো ওরকম
আচ্ছা, ওইরকম মিল থাকলে আপনারা অবশ্যই মিলাই পড়বেন, দুইটা কোশ্চেন মিলাই পড়বেন, ঠিক আছে? তো এই ছিল আমাদের মডিউল এ এর আলোচনা। আজকে মডিউল এটা খুব সহজ ছিল, আমরা খুব সুন্দরভাবে শেষ করছি। আমরা চলে যাচ্ছি মডিউল বি তে।